আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিবিএ একাডেমি। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং 4th ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্ট দুটির একটি কমন চ্যাপ্টার হচ্ছে লিজ ফাইন্যান্সিং, যেটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে আবার ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং নামে দিয়া। আর এটা লিজ ফাইন্যান্সিংয়ের প্রথম ক্লাসের দ্বিতীয় পার্ট। বাইং অর ব্রয়িং অপশন, ক্রয় অর ঋণ সিদ্ধান্ত বা ঋণ অপশন। ইকুইপমেন্ট কস্ট 3,35,200 টাকা লাগবে কিনতে, যেটা আমরা ঋণের মাধ্যমে কিনবো, কিন্তু 5 বছরের জন্য 5টা কিস্তিতে এটা শোধ করতে হবে এই ঋণটা ব্যাংকের। আর 5 বছরের 5টা কিস্তি, প্রত্যেকটা কিস্তি কত টাকা করে সেটা দেয়া নাই প্রশ্নে, যে কারণে এএলপি অ্যানুয়াল বার্ষিক লোন পেমেন্ট, পিতে পেমেন্ট, বছরে যে পরিমাণ লোন পেমেন্ট করতে হবে সেটা বের করতে হবে। আর এএলপিকে এএলআইও বলে, অ্যানুয়াল লোন ইনস্টলমেন্ট। এএলআই এখানেও বসানো যায়, অ্যানুয়াল লিজ ইনস্টলমেন্ট। এলতে লোনও হয়, তারপর হচ্ছে লিজও হয়, যে কারণে দুইটা এইভাবে লিখবেন, তাহলে কোথাও গিয়ে এটা উলট পালট হবে না। মানে একটা জায়গায় দেখা গেল যে দুইটাই এএলআই লিখলেন, তখন আপনারা লিজের অপশনটা লোনের ভেতর দিলেন, লোনের অপশনটা লিজের ভেতর দিলেন। এই জন্য আমি যেভাবে দিয়েছি এভাবে আপনারা লিখবেন বুদ্ধি খাটিয়ে। অনেক বইয়ে এএলআই দিয়ে দুইটাই লিখেছে। তো আমরা এএলআই বের করব, 1 নম্বর অপশন বা এএলপি। ক্যালকুলেশন অফ অ্যানুয়াল লোন পেমেন্ট। এটা ইংলিশে যারা দুর্বল তারা না লিখলেও চলবে। আর এটা বের করার জন্য একাধিক সূত্র থাকতে পারে, আমরা একটা সূত্রেই লিখব। দুইটা সূত্র হয় এরা, পিভিএ, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, কিস্তির বর্তমান মূল্য সূত্র দিয়ে সবই বের করা যায়। এএলপি, আমরা পিভিআইএফ এর যে সূত্রটা লিখেছিলাম ওই সূত্রই এটাতেও হবে, শুধু এএলপিটা এর সাথে অ্যাড হবে একটু বেশি, এটা এই অংশটুকু, আর সেকেন্ড ব্র্যাকেটটা বেশি। আমরা পিভিআই এর সূত্রে কি লিখছিলাম, 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার হচ্ছে এন ডিভাইডেড বাই আই, এটাই লিখছিলাম, আর এটুকু বেশি। এখন পিভিএ, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, কিস্তিটা যে দিচ্ছি তার বর্তমান মূল্য দিয়ে আছে, কিন্তু 3,35,200 এই টাকা এখন নিচ্ছি আমরা। এটা কিস্তির মাধ্যমে শোধ করা হয় 5 বছরে, সুদ সহ বেশি হবে টাকা। 3,35,000 নিলে সেটা সুদ দিতে হয়, তো সুদ দিলে দেখা গেল যে আরো 2 লাখ টাকা সুদ দিলাম, 5 বছর পর দেখা গেল যে 5 লক্ষ টাকা হবে। তো 5 লক্ষ টাকার বর্তমান মূল্য এখন কত, 3,35,000। 5 লক্ষটা কিন্তু আইডিয়া করে বললাম। তো বর্তমান মূল্যটা আমরা লিখি 3,35,000, 3,35,200, 3,35,200। এলপিটা আমরা বের করবো, এটা দেয়া নাই। আর এখানে যা দেয়া আছে এটা ক্যালকুলেশন করলেই 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আয়ের মান, আয়ের মান হচ্ছে এটা, এই যে ইন্টারেস্ট রেট যেটা দেয়া আছে, ইন্টারেস্ট রেট এটা হবে এবার। আর যেটা বের করেছি ডিসকাউন্ট রেট, এটা কিন্তু এখন হবে না, এটুকু মনে রাখবেন আপনারা। এর চেয়ে বেশি বেসিক শিখাতে গেলে একটা ক্লাসে হবে না, 2-3 ঘন্টা লেগে যাবে। অন্যান্য এরপরে ক্লাসগুলোতে এই যেগুলো আছে আরও বাকি এইগুলো শেখাবো, কিন্তু এই ক্লাসে প্রায় সবই শেখানো হয়েছে। এই বেসিকগুলো না শিখলেও হয়, মুখস্থ করে নেবেন। 1 প্লাস আই, আয়ের মান হচ্ছে 0.15, 15%। পার্সেন্টকে আমরা টাকায় রূপান্তর করলাম, মানে 100 টাকার 15 টাকা মানে 15 পয়সা, এইভাবে বের করা যায়। এন এর মান হলো 5, এন হচ্ছে 5 ইয়ার্স, নিচেও 0.15। এখন এটুকু পুরোটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন একবারে করা যায়। যদি একবারে ক্যালকুলেশন করা হয় এর মান আসে হচ্ছে, পুরোটা আগে এটুকু লিখে 3,35,200 সমান এ এল পি
সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস এটুকু আগে করে নিই, 1কে ভাগ দিব আর 1 প্লাস 1.5 এটা একসাথে মুখেই যোগ করা হচ্ছে, তাহলে 1.15 হয়, তারপর পাওয়ার 5 যোগ করে পুরোটা ক্যালকুলেশন করলে এর মান আসে হচ্ছে 0.49717673 পুরোটা তুললে একদম পয়েন্টের পরেও কোনো মান চেঞ্জ হবে না। আর যদি 4টা করে অনেকে বা অনেক বইয়ে 4টা সংখ্যা তোলা যায়, 1 2 3 4, 4টা সংখ্যার পরে যদি 5-এর বড় হয় তাহলে একটা সংখ্যা সামনের সাথে যোগ হয়। এই যে 4 নম্বরের পরে 7 আছে, 5-এর বড়, তাহলে একের সাথে যোগ হবে 2 হবে, 2 হয়ে পরেরগুলো সব কাটা যাবে, বাদ দিলেই হবে। তখন অ্যামাউন্ট 2-4 টাকা কম বেশ হবে, এটা কোনো সমস্যা না। আপনারা এভাবে করতে পারেন, ওইভাবে শর্টকাটও করতে পারেন। পরীক্ষার সময় কম থাকে, আপনি এভাবে শর্টকাটে করবেন, এতগুলো পয়েন্ট লেখা বা অনেক সময়ের ব্যাপার। আমি পুরোটা লিখে দিচ্ছি। এটা যেহেতু ক্লাস, এখানে তো সময় বেশি হলেও সমস্যা নেই, কিন্তু একদম ক্লিয়ার যেন হয়, সব কিছু বুঝতে অসুবিধা না থাকে। আর নিচেরটুকু হলো এটা 0.15, একের ভেতর থেকে এইটুকু বাদ দিলে যা থাকে সেটা এবার বের করব। 3,35,200 সমান ALP 1 মাইনাস, এটা ক্যালকুলেশন করলে বের হয় হচ্ছে 0.502823262324 ভাগ হচ্ছে 0.15, এটা দিয়ে ভাগ। $3,35,200 ALP সেকেন্ড ব্র্যাকেট বা ব্র্যাকেট এবার উঠে যাবে, এটা ক্যালকুলেশন করলে ব্র্যাকেটের মাঝখানে কাজ শেষ। 0.15 দিয়ে ওপরে 0.50282326, এটাকে ভাগ করলে আসে 3.3521, এর সাথে গুণন 3.3521555098 3.3521555098, এটা এর সাথে গুণ হিসাবে আছে। আমরা বের করব কি ALP অ্যানুয়াল লোন পেমেন্ট, এটা বের করা লাগবে, যে কারণে আমরা এ পাশে নিয়ে আসব। এখানে দেখুন ALP সমান যেটা বের করবো সেটা এই পাশে থাকে, সমান এর পাশে তার মান থাকে। এই যে ALR সমান, তার পাশে এই পাশে মান দেওয়া আছে, তো মানটা এই পাশে থাকবে, যেটা বের করবো সেটা এই পাশে আনা লাগবে। আমরা এটা নিয়ে আসি, পুরোটাই এ পাশে উল্টে দিই, দুই পাশে উভয় পাশে উল্টে দিই। ALP সমান, ALP গুণন পুরোটাই যেহেতু 3.3521555098, পুরোটাই পাশে নিয়ে আসলাম, সমান দিলাম, সমানের ডান পাশে বাম পাশে যেটা আছে 3,35,200 এটা আছে, আর ডানে ছিল এটা, ডানের টুকু এ পাশে নিয়ে আসছি, বামে নিয়ে আসছি। জায়গা স্বল্পতার কারণে এটা এই পাশে করে দেই। ALP অ্যানুয়াল লোন পেমেন্ট, এখানে কি গুণ হিসাবে আছে, ডান পাশের টুকু বাম পাশের টুকু ডান পাশে পার করে দিব। আর পার করে দেওয়ার বেসিক নিয়ম হচ্ছে যোগ থাকলে বিয়োগ হবে, সমানের পাশে গিয়ে বিয়োগ থাকলে যোগ হবে, যা আছে তার উল্টা, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে, গুণ আছে আমরা ভাগ করে দিব। এ পাশে কি আছে, সমানের এ পাশে 3,35,200 ভাগ করে দিব, এটা কি গুণ হিসাবে আছে, বাম পাশের টুকু ALPর সাথে যেটা ছিল, এই পাশে পার করে দিচ্ছি, ভাগ করে দিচ্ছি, 3.35,2155098 ALP অ্যানুয়াল
লোন পেমেন্ট বের হবে। এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে টাকা আসে হচ্ছে 99,995 টাকা, 99,995 995 99,995 এটা এক নম্বর বের হলো ইয়ারলি ডিপ্রিসিয়েশন। এবার 2 নম্বরটা বের করব। 2 নম্বর অপশন ইয়ারলি ডিপ্রিসিয়েশন, বার্ষিক অবচয়। ইয়ারলি ডিপ্রিসিয়েশনের সূত্র হচ্ছে ডিইপি সংক্ষেপে লিখব, সমান হলো কস্ট মাইনাস এসবি সেলভেজ ভ্যালু ভাগ হচ্ছে এন অবলিক লাইফ LIFE। কতদিন সময়? 5 বছরের জন্য, যেহেতু 5 বছর লিখলাম। ডিপ্রিসিয়েশনটা কি? ডিপ্রিসিয়েশন হচ্ছে অবচয়, আর অবচয় হলো সম্পত্তি ব্যবহারের বার্ষিক চার্জ। আপনি একটা সম্পদ ব্যবহার করলেন এই 3,25,200 টাকাতে কিনে, এটা বছরে আপনি কত টাকা এই সম্পদটা ব্যবহার করে ক্ষয় করলেন। সম্পত্তি ব্যবহারের ক্ষতিকে অবচয় বলে। এখন একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই, তাহলে আর সুবিধা হবে। ধরুন আপনি ব্যবসায়ে কথাবার্তা বলার জন্য, প্রতিষ্ঠানের জন্য একটা ফোন কিনলেন 6,000 টাকায়। এটা 3,35,200 টাকার বদলে 6,000 ধরুন। 6,000 টাকায় ফোন কিনলেন, 5 বছর ব্যবহার করবেন। 5 বছর ব্যবহার করার পরে এটার বিক্রি করলেন হচ্ছে 1,000 টাকায়। নতুন কিনলে তো 5 বছর ব্যবহার করলে 1,000 টাকা, তাও বেশি হয়ে যায়। ধরুন আপনি 1,000 টাকায় বিক্রি করলেন। এই যে পুরাতন ব্যবহার করার পরে যা অবশিষ্ট থাকলো, বা কোনো যন্ত্র যেরকম ব্যবহার করলে শেষে যে ভাঙড়ি বা পুরাতন হিসেবে বিক্রি করা হয় অল্প দামে, এটাও 6,000 টাকার ফোন 1,000 টাকায় বিক্রি করলেন। 1,000 টাকা আপনার উঠে আসলো। 6,000 টাকায় কিনেছিলেন, 1,000 টাকা উঠে আসলে আপনার ব্যয় হলো কত? 5,000 টাকা। তো এই 1,000 টাকা যেটা উঠে আসবে এটা হচ্ছে সেলভেজ ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য, এসভি। এই প্রশ্নে সেলভেজ ভ্যালু দেয়া নাই, কিন্তু এটাতে বুঝিয়ে দিই। আর ব্যবহার করেছেন কত? 5,000 টাকা। 1,000 টাকা আপনি বিক্রি করলেন পুরাতন, আর আপনি ব্যবহার করেছেন হলো 5,000 টাকা। 5,000 টাকা আর ফিরে পাবেন? 5 বছর ব্যবহার করে তো এটা নিঃশেষ, ক্ষয় করে ফেলেছেন। তো সম্পদ ব্যবহারের ক্ষয় 5 বছরে 5,000 টাকা ক্ষয় করেছেন। প্রত্যেক বছর তাহলে কত করে? 1,000। তো এই যে কস্ট কত এটার, এই সূত্রেই আমরা বসাই এখানে। কস্ট 6,000, আপনি 6,000 টাকাতে কিনছেন, ব্যয় 6,000, 1,000 আবার পুরাতন হিসাবে বিক্রি করলেন, আর 5 বছর আপনি এটা ব্যবহার করেছেন। এন হচ্ছে 5। 6,000-এর ভেতর থেকে 1,000 বাদ দিলে 1,000 যেহেতু উঠে আসছে টাকা, আর এদিকে আপনার 5,000 টাকা ক্ষয় করে ফেলেছেন, যেটা ফিরে পাবেন এটা ব্যবহারের কারণে ক্ষয় হয়ে গেছে। ধরুন 5 দিয়ে ভাগ করলেন 5,000-কে, সমান হলো 1,000। 5 বছরের জন্য 5,000 হলে 1 বছরের জন্য 1,000। তাহলে কি ইয়ারলি ডিপ্রিসিয়েশন বের করতেছি 1 বছরের জন্য, যেহেতু এটা হলো 1 ইয়ারের জন্য। 1 ইয়ার 1,000 টাকা। তো এই যে আপনি 6,000 টাকাতে কিনছিলেন, প্রত্যেকটা 1 বছরে 1,000 টাকা করে আপনি ক্ষয় করে ফেলেছেন। 1,000, 2,000, 3,000, 4,000, 5,000। শেষের বছরে এটা 1,000 টাকাতে বিক্রি করেছেন 6,000 টাকা। তাহলে 1 বছরের ডিপ্রিসিয়েশন হচ্ছে 1,000, যেটা আমরা ডিপ্রিসিয়েশন এই যেটা উদাহরণ দিলাম এটার বের করলাম 1,000। তো এই সম্পদটা আপনি 3,35,000 দিয়ে কিনলেন, কস্ট হলো 3,35,000। এর সেলভেজ ভ্যালু পুরাতন হয়ে যাওয়ার পরে এর বিক্রি করলে যেরকম টাকা পাওয়া যায়, এটা পুরাতন হয়ে যাওয়ার পরে কোনো বিক্রি করা যায়নি, একদম অচল। তো সেলভেজ ভ্যালু সে কারণে দেয়নি, হয়তো 0। আপনি কয় বছর ব্যবহার করেছেন? 5 বছরে ইকুইপমেন্টটা ব্যবহার করেছেন। আমি আশা করি যে ডিপ্রিসিয়েশন একদম ক্লিয়ার, সেলভেজ ভ্যালু কি এটাও ক্লিয়ার। তো 3,35,000-কে 5 দিয়ে ভাগ করলে 1 বছরের জন্য আপনি সম্পদ এটা ব্যবহার করেছেন বা ক্ষয় করেছেন 66,040, 66,040 টাকা। 66,040 টাকা 1 বছরের ডিপ্রিসিয়েশন বা খরচ। ব্যবসায়ের জন্য এটা খরচ। এই যন্ত্রপাতি 5 বছরে ব্যবহারের জন্য কিনেছেন, 1 বছরে ব্যবহার করেছেন এত টাকা। এখন আমরা 3 নম্বর ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট নির্ণয় করব। আর কোথাও লেখা থাকতে পারে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। তো ইন্টারেস্টটাই আমরা লিখব।
তাহলে বুঝতে সুবিধা হবে যে এই টেবলটা কিসের জন্য। এই টেবলের মেইন কাজ হচ্ছে এই যে আমরা অ্যানুয়াল লোন পেমেন্ট বছরে যে কিস্তি দিচ্ছি 99,995 টাকা, এর ভেতরে কত টাকা সুদ দিতে হচ্ছে আর কত টাকা আমাদের আসল দেয়া হচ্ছে। আমরা তো আসল টাকা এত নিয়েছিলাম আর অতিরিক্ত সুদ দিতে হচ্ছে। দেখুন 5 বছরে যদি 99,995 ধরুন হচ্ছে 5 টাকা কম 1 লক্ষ, তাহলে 1 লক্ষ টাকা করে 5 বছর হলে 5 লক্ষ টাকা দিতে হচ্ছে, যেখানে আমাদের আসল নিয়েছি 3,35,200 টাকা, সেখানে আরও 1,65,000 টাকা সুদই দিতে হচ্ছে শুধু 5 বছরে। তো সেটা বের করব যে প্রত্যেক বছরে একটা ইনস্টলমেন্ট বা কিস্তিতে কত টাকা সুদ দিতে হচ্ছে সেটা বের করা লাগবে। আর এটা বের করার মেইন কারণ সুদের উপর যেহেতু ট্যাক্স সেভিং দেয় সরকার, 40% যে ট্যাক্স রেট, যে ঋণ করে নিয়েছি টাকা তার সুদ কত টাকা আসলো সেই সুদের ওপর 40%, যদি 100 টাকা সুদ আসে 40 টাকা মাইনাস করবে। লিজের ক্ষেত্রে যেরকম বের করেছিলাম বাদ দিয়েছিলাম সুদগুলা, যে টাকা সেভিং হয়েছিল এটাতেও এরকম করে ইন্টারেস্ট এ কারণে বের করা হচ্ছে। তো আমরা লিখবো এখানে ক্যালকুলেশন অফ 3 নম্বর অপশনে 1 2 3 3 নম্বর অপশনে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। ক্যালকুলেশন অফ ইন্টারেস্টে প্রথম ঘর হচ্ছে 1 নম্বর ইয়ার, 1 2 3 4 5 বছর 5টা ইয়ার। 2 নম্বর ঘরের নাম হচ্ছে বিগিনিং ব্যালেন্স। বিগিনিং ব্যালেন্স সংক্ষেপে বিবি লেখে অনেকে, বা বইয়েও লেখা আছে অনেক বইয়ে বিবি। তো পুরোটা লিখে দিচ্ছি বুঝতে সুবিধা হবে যে বিবি মানে কি, আবার অনেকে বুঝতে পারবে না। বিগিনিং ব্যালেন্স সংক্ষেপে বিবি। 3 নম্বর এটার নাম হচ্ছে ইনস্টলমেন্ট, কিস্তি কত করে সেটা, INSTALLLMENT, ইনস্টলমেন্ট 3 নম্বর ঘর, যেটাকে সংক্ষেপে লেখা হয় হচ্ছে এ। টাইম ভ্যালুর অঙ্কেও আমরা শিখেছি ইনস্টলমেন্টকে বা কিস্তিকে অ্যানুইটিকে এ লেখে। তারপর 4 নম্বর ঘর হচ্ছে ইন্টারেস্ট। 5 নম্বর ঘর হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট। এটা হলো 5 নম্বর। এবার 6 নম্বর হচ্ছে এন্ডিং ব্যালেন্স। এখন এগুলো কিভাবে বের করব? বিগিনিং ব্যালেন্স একটা করে লাইন শেষ করতে হবে। বিগিনিং ব্যালেন্স যেটা, সেটা হচ্ছে আমাদের কত টাকা নেওয়া হয়েছিল, 3,35,200 টাকা। এটা হলো বছরের শুরুতে, প্রথম বছরে এত টাকা ছিল, এর ভেতরে কিস্তি দিয়েছি আমরা ইনস্টলমেন্ট সবগুলোতে একই হবে, 99,995, সবগুলোতে কিস্তি সেম 5টা বছরে, 99,995, 99,995, 99,995, 99,995। 4 নম্বর হলো ইন্টারেস্টের রেট হলো 15%। 100 টাকার 15 টাকা সুদ দিতে হয়। আমরা নিয়েছিলাম কত টাকা, 3,35,200 টাকা, এর 15% সুদ দিতে হবে প্রথম বছর, 15%। 4 নম্বর ঘর বের করতে হবে। 2 নম্বর ঘর, 2 নম্বরে যা আছে 2 নম্বর কলাম গুণন হচ্ছে অ্যাট দ্য রেট কল 15%, 3,25,200 টাকার 15% আসে হচ্ছে 50,280, 50,280 টাকা সুদ দিতে হচ্ছে প্রথম বছরে। এরপর 5 নম্বর প্রিন্সিপাল পেমেন্ট, এই যে সুদটা দেওয়া হলো, কিস্তি দেওয়া হয়েছিল 99,995 টাকা, তার ভিতরে 50,280 টাকা প্রথম বছরে শুধু সুদই নেবে।
এই অ্যামorটাইজেশন শিডিউলের মেইন বিষয় হচ্ছে প্রথম দিকে সুদ পরিশোধ করবে, নগদের চেয়ে প্রথম বছরে সুদই বেশি নেবে। তো প্রিন্সিপাল পেমেন্ট 5 নম্বর ঘর বের হবে হচ্ছে 3 নম্বর মাইনাস 4 নম্বর কলাম। 3 নম্বর মাইনাস হচ্ছে 4 নম্বর। 3 নম্বরে কিস্তি, তার ভেতর থেকে সুদ দেওয়া হলো 50,280 টাকা, খালি শুধু সুদ। আর আমাদের আসল টাকা পরিশোধ হলো হচ্ছে এটার ভেতর থেকে এটা বাদ দিলে 49,715, 49,715 টাকা বের হলো হচ্ছে আসল টাকা এটা। আর আসল আর সুদ মিলেই প্রথম বছরের কিস্তি 99,995 হবে। তাহলে এই টাকাকে আমরা দুই ভাগ করলাম, আসল টাকা হলো আর কিস্তির সুদের টাকা হলো। এখন আমরা আসল টাকা কত পরিশোধ হলো, সুদ তো এটা বাদই দিলাম, আসল আমাদের 3,35,200 টাকা। তারা তো সুদ নিচ্ছে, সুদ হিসাবই নেয়, আমাদের আসল পরিশোধ করতে হবে, সুদের হিসাব বাইরের। আসল পরিশোধ হলো কেবল 49,715। এখন আসল কত আছে এ বছর শেষে? আসল এখনো আছে 2,85,485, 2,85,485 এখনো আসল রয়ে গেছে। এটা বছর শেষে আবার দ্বিতীয় বছরে পরিশোধ করতে হবে। এর থেকে 85,000 2 লক্ষ 2,85,485, 2,85,485 এই টাকার 15% সুদ এখানে লেখা আছে উপরে। এভাবে আমরা ক্যালকুলেশন করব। 2 নম্বর কলামের সাথে 15% গুণ দিব। গুণ দিলে দ্বিতীয় বছরে সুদ আসে 42,823, 42,823 টাকা সুদ আসে। আর আসল টাকা 5 নম্বর কলাম কীভাবে বের করা লাগবে? 3 নম্বর 99,995, এটা হলো কিস্তি, এর ভেতরে সুদ দেওয়া হচ্ছে 42,823, আর আসল দেওয়া হলো, বাদ দিলে আসল থাকবে। আসল কত? আসল হচ্ছে 57,172, 57,172। আসল দ্বিতীয় বছরে শোধ হলো 2,85,445 থেকে 57,172 আসল শোধ গেলে আরও থাকে বছর শেষে আসল হচ্ছে 2,28,000, 2,28,313, 2,28,313 টাকা বছর শেষে। ওই আসলটা আবার পরের বছরে নতুন করে আসবে 2 লক্ষ। এই বছরে এখন থাকলো হচ্ছে 2 লক্ষ, তৃতীয় বছরে 2,28,313, 2,28,313 টাকার উপর আবার 15% সুদ দিতে হবে। গুণন 15% করলে সুদ দিতে হচ্ছে 34,247, 34,247 টাকা শুধু সুদ। এই কিস্তির ভেতর থেকে এত টাকা 34,247 যদি সুদ দেওয়া হয়, আসল শোধ হচ্ছে কত? তাহলে আসল দেওয়া হলো হচ্ছে 65,748, 65,748, 65,748 টাকা আসল দেয়া হলো। আসল শোধ হচ্ছে 2,28,313 টাকার মধ্যে থেকে 65,000 বাদ দিলে এখনো আসল থাকে হচ্ছে 1,62,565, 1,62,565, 1,62,565 বছর শেষে ওটা আসল। পরের বছরে আবার নতুন বছরে এই টাকা ঋণ আছে, আসল টাকা 1,62,565, 1,62,565 এই টাকা এখনো ঋণ আছে চতুর্থ বছরে। এর উপর 15% এখন সুদ দিতে হবে। 15% সুদ দিলে 24,385 টাকা সুদ, 24,385 সুদ দিলাম। 24,385 সুদটা কিস্তির ভেতর থেকে বাদ দিলে এই বছরে, চতুর্থ বছরে আসল শোধ হচ্ছে 75,610, 75,610। আরেকটা কথা, দশমিকের পরে আরও মান থাকতে পারে, যে 75,610.75, দশমিকের পরে লিজের অঙ্কে কোনো নম্বর নেওয়া যাবে না। এই টেবলের অঙ্কের ক্ষেত্রে, টেবল যখন ক্যালকুলেশন করব, দশমিকের পরে যতই থাক নিব না।
আমরা এভাবে করতে পারি যে দশমিকের পরে 8 আছে 7 আছে, তখন সামনের ঘরের সাথে 1 যোগ করব। যেমন হচ্ছে ধরুন 1000.8 আছে, তখন আমরা এটা 1001 বানাবো, 1001। কারণ দশমিকের পরে 5-এর চেয়ে বড় একটা সংখ্যা হলে সেটা আমরা সামনে 1 করে নেব। এর চেয়ে অন্যভাবে করা যাবে না, মানে দশমিকের পরে কোনো সংখ্যা নেওয়াই যাবে না। আর এভাবে না করলেও হবে, যা আছে তাই দশমিকের পরে এগুলো বাদ দিয়ে দিব। ৭৫,৬১০ টাকা আমাদের আসল শোধ হলো। এখনো আসল বা ঋণ থেকে গেল ১,৬২,৫৬৫ থেকে ৭৫,৬০০ টাকা বাদ দিব। ও ৬ নম্বর ঘর কলাম হচ্ছে 2 মাইনাস হচ্ছে আসল 5। এখানে মোট ঋণ আর এক বছরে, এই বছরে ঋণ পরিশোধ হলো আসল টাকা, সুদের হিসাব বাদ দিয়ে আসল ৭৫,০০০, সে কারণে 5টা বাদ দিতে হবে। 2 নম্বর কলাম থেকে 5 নম্বর কলাম বাদ দিয়ে 6 নম্বর কলাম হবে। এখন চতুর্থ বছরে এখনো ঋণ আছে ৮৬,৯৫৫, ৮৬,৯৫৫ টাকা। এটা ঋণ আছে 5 নম্বর বছরে এখনো ৮৬,৯৫৫। শেষের ঘরটা একটু আলাদা, এটার উপর 15% সুদ দেওয়া যাবে না, তাহলে আসল শোধ হবে না। এই বছরে ওরা একটু আসল শোধ করে নিয়ে বাকি যা থাকবে সেটা সুদ নেবে। তা আসল শোধ করার জন্য এটা কি করা লাগবে? 2 নম্বর কলাম 4 নম্বর কলামের জন্য করা লাগবে হচ্ছে 3 নম্বর কলাম মাইনাস 2 নম্বর কলাম। ৯৯,০০০ টাকা, ৯৯,৯৯৫ সর্বমোট কিস্তি, তার ভেতর থেকে আসল পাবে ৮৬,৯৫৫, আসলটা বাদ দিলাম, দিয়ে যেটুকু অংশ বেশি দিলাম সেটা হচ্ছে এবার সুদ। তাহলে কি করলাম, এটা 4 নম্বর কলাম সমান 4 নম্বর কলাম বের করতেছি শেষের ঘরের জন্য, এটা শুধু 3 নম্বর কলাম মাইনাস 2 নম্বর কলাম, 3-এর ভেতর থেকে 2 বাদ দিলে সুদ দেয়া হচ্ছে শেষের বছরে সুদ হচ্ছে 13,040, 13,040 টাকা সুদ দেওয়া হলো শেষের বছরে। এখন যদি আমরা হিসাব করি, এর ভেতর থেকে 13,040 টাকা সুদ দিলে আসল শোধ হবে হচ্ছে এই টাকা, আসল ৮৬,৯৯৫, ৮৬,৯৯৫। তাহলে এই কিস্তিতে ৮৬,৯৯৫ টাকা আসল শোধ হলো। আগে আমাদের ঋণ ছিল ৮৬,৯৯৫, এটাতেও সেম আসলটা দিয়ে কিস্তি আমাদের শোধ। এটা হচ্ছে নীল ক্রস না, নীল দিলেই হয়, নীল। এভাবে কিস্তি শোধ হয়। আমরা যদি কোথাও ব্যাংক থেকে বা কিস্তি তুলি, এভাবে আমাদের কিস্তিগুলো তারা শোধ করে নেয়। প্রথম বছরে সুদ বেশি নেয়, ধীরে ধীরে সুদ কমিয়ে আসে। প্রথম বছরে আসল কম নেয় আর শেষের দিকে আসল বেশি দেওয়া হয়। এখন এখান থেকে আমাদের কোনো কিছুই দরকার নাই, শুধু দরকার হবে ইন্টারেস্ট। আমরা ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, এই ইন্টারেস্টের ঘরটা আমাদের প্রয়োজন এখন শুধু। তো আমরা ইন্টারেস্টের ঘরটা এই পাশে তুলে নেব। এগুলো যেহেতু আমাদের বোঝা হয়ে গেছে, এগুলো মিশিয়ে দিই। 3 নম্বর অপশন পর্যন্ত শেষ, 4 নম্বর অপশন শুধু বের করব, পিভি অফ লোন। এরপরের ক্যালকুলেশন পিভি অফ লোন। ইন্টারেস্ট ইন্টারেস্ট 1 বছর, 2 বছর, 3, 4, 5 বছরের সুদটা আমরা এখানে তুলে নেব। 50,280, 50,280। এটার লিজের যেরকম 4 নম্বর অপশন পিভি অফ লিজ বের করেছি, এটারও পিভি অফ লোন বের করব। 4 নম্বর আইভি পিভি অফ লোন। পিভি অফ লোনের এরকম একটা টেবল করব, আর এই টেবলটা একটু চেঞ্জ হবে যদি সেল বেস ভ্যালু আর হচ্ছে এমসি মেইনটেনেন্স কস্টটা প্রশ্ন লেখা থাকবে যখন, তখন একটু চেঞ্জ হবে, আরও 2টা কলাম বাড়াতে হবে। তো যাই হোক, সেটা আরেকটা অঙ্কে শেখাবো। তাছাড়া আর কোনো চেঞ্জ নাই এই কলামগুলোর, প্রত্যেকটা সেমভাবে। 1 নম্বর এটা হচ্ছে ইয়ার, 1, 2, 3, 4, 5।
ইয়ারের পরের অপশন হচ্ছে 2 ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট কিস্তি। আর এই কলামটা বিভিন্ন অঙ্কে 2 ভাগ করেছে। 2 ভাগ করলে এই অপশনগুলো বারবার লিখতে হয়, পরীক্ষায় সময় কম, যে কারণে আমি একভাবে লিখে দিচ্ছি, এটাই সবচেয়ে ইজি। আপনারা এইভাবেই করবেন। 2টা কলমে রূপান্তর করছে, 2টা ট্যাবলে, অনেক অঙ্কে, অনেক বইয়ে। আপনারা সবসময় একটা ট্যাবলে শেষ করবেন। পিভি অফ লোনের অপশন ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট যেটা ছিল ALP বার্ষিক কিস্তি, সেটাই সব ঘরেই হবে। 99,995, 99,995, 99,995, এভাবে সবগুলো ঘরে কিস্তি দিচ্ছি আমরা। 99,995, 99,995। 2 নম্বর কলাম শেষ। 3 নম্বরটা হলো ইন্টারেস্ট। ইন্টারেস্ট এখানে বের করেছিলাম, সেটা এখন লিখে দেব। প্রথম বছর ইন্টারেস্ট 50,280, দ্বিতীয় বছর ইন্টারেস্ট 42,823, তৃতীয় বছরে ইন্টারেস্ট 34,247, 34,247, চতুর্থ বছরে ইন্টারেস্ট হচ্ছে 24,385, পঞ্চম বছরে ইন্টারেস্ট 13,040। 5টা বছরের ইন্টারেস্ট আমরা বের করলাম। এবার 4 নম্বর কলাম হচ্ছে ডিপ্রিসিয়েশন। DAP সংক্ষেপে লিখব। ডিপ্রিসিয়েশন সব বছর 5 বছরে আমরা বের করেছি, প্রত্যেক বছরে 67,040, এটাও সেমভাবে লিখব। 67,040, প্রত্যেক বছরে 67,040 করে ডিপ্রিসিয়েশন। 67,040, 67,040, 67,040। 5 নম্বর অপশন, এবার 5 নম্বর কলাম। 5 নম্বর কলাম টোটাল কস্ট। টোটাল কস্ট হচ্ছে ইন্টারেস্ট একটা কস্ট, ডিপ্রিসিয়েশন এই প্রোডাক্টটা আমরা যে ব্যবহার করলাম এর জন্য বছরে একটা ক্ষয় হচ্ছে, বা বছরে এইটুকু অংশ আমরা এই টাকার মানে শেষ করেছি ব্যবহার করে। তো এটা যেহেতু ক্ষয় বা শেষ করলাম এই টাকার ভেতর থেকে একটা যন্ত্র কিনে, কোনো খাওয়ার জিনিস হলো, যেহেতু আমরা 5 ভাগের 1 ভাগ খেয়ে ফেলে দিলাম, তাহলে আর 4 ভাগ থাকে। সেমভাবে এটারও যন্ত্রের যা আছে তার 1 ভাগ আমাদের শেষ করলাম 1 বছরে। ডিপ্রিসিয়েশন, এটা 1 বছরের ডিপ্রিসিয়েশন। তাহলে এটা আর এটা 1 বছরের জন্য খরচ, এত টাকা সুদ দেওয়া হচ্ছে, আর যন্ত্র ব্যবহার করে এত টাকা আমরা শেষ করলাম। তাহলে 2টা কস্ট মিলে টোটাল কস্ট, আর টোটাল কস্টের উপর ট্যাক্স সেভিং দিবে। কিছু একটা ধরুন যে কোম্পানি তৈরি করে আমরা সেল করতেছি, যে কারণে আমাদের ট্যাক্স দিতে হবে 40%। আর এই যে আমরা ঋণ নিয়েছি আর যা খরচ করেছি তার উপর সরকার বলতেছে তোমার 40% ট্যাক্স আমরা নিব না, তাহলে ওটা ব্যয় কমে গেল। যদি নিত তাহলে ব্যয় আরও বাড়তো। তো এই 2টা টাকা যোগ করে টোটাল কস্ট বের করে তারপর ট্যাক্স বের করতে হবে, ট্যাক্সের যা আসবে সেটা বাদ দেবো। তো এখন 5 নম্বর ঘর হচ্ছে 3+4, 3+4। এখানে এমসির কথা বলছিলাম, মেইনটেনেন্স কস্ট থাকলে সেটাও একটা কস্ট। রক্ষণাবেক্ষণ, যন্ত্রটা আমরা যে কিনছি, এই যন্ত্র অনেক সময় নষ্ট হতে পারে, মেকার ডেকে এনে আরও কিছু খরচ করা লাগতে পারে, তখন আরও খরচ বাড়লো, তো ওটা একটা খরচ। সেই খরচের জন্য তখন মেইনটেনেন্সের জন্য আরেকটা কলাম হতো, আর 1, 2, 3 খরচ তখন 3টা হতো। তখন আমরা এই ঘর আর মেইনটেনেন্স কস্টের ওই ঘরটা যোগ করে টোটাল কস্ট করতাম, এইটুকুই শুধু আলাদা। তো টোটাল কস্ট এই 2টা এখন আছে, মেইনটেনেন্স কস্ট এটাতে দেয়া নাই। এই 2টা যোগ করলে টোটাল কস্ট 5 নম্বর কলামে আসবে হচ্ছে 5 নম্বরে 1,17,320, 1,17,320 প্রথম বছর। তারপরে বছরে এই 2টা যোগ করলে আসে 1,09,000, 1,09,863,
1,09,863, 1,01,000, 1,01,287, 1,01,287, তারপর যোগ করলে 91,425, 91,425, তারপর 80,080 টোটাল কস্ট এটা বের হলো। যা আমরা খরচ করলাম এই খরচের উপর ব্যবসায়ের কস্ট বা ব্যবসায়িক ব্যয়ের উপর 40% ট্যাক্স সেভিং। তাহলে 40% যদি ট্যাক্স সেভিং হয় কত টাকা আসে সেটা দেখি। ট্যাক্স @40%, জায়গা নাই এখানে, পার্সেন্ট আমরা নিচে লিখে দিলাম 40%। এটা হচ্ছে 6 নম্বর ঘর। 5 নম্বরের উপর 5 নম্বর কলাম গুণন হচ্ছে এই যে 40% রেট, এটা বের করব। 1,17,320 টাকার 40% ট্যাক্স কত টাকা আসে দেখি আমরা। আসে হচ্ছে 46,928, 46,928 টাকা ট্যাক্স আসে। আর সবগুলা একটা একটা করে করি তাহলে বুঝতে সুবিধা হবে। 7 নম্বর কলাম, 7 নম্বর কলাম 2 নম্বর -6, 2 বিয়োগ হলো 6। 2 নম্বর কলামে 99,995 টাকা আমাদের বার্ষিক কিস্তি দিতে হচ্ছে। সেখান থেকে ট্যাক্স আমাদের 46,925 টাকা সরকার মকুব করেছেন বা ছাড় দিচ্ছে। বাদ দিলে আমাদের মেইন কত টাকা সেটা বের হবে। এনসিপি, নেট ক্যাশ ফ্লো। নেট ক্যাশ ফ্লো এখানে জায়গা স্বল্পতা, এর আগে লিখে দিয়েছিলাম ফুল মিনিং, এনসিএফ লিখলেই হবে সংক্ষেপে। তাহলে এই টাকার ভেতর থেকে ট্যাক্সের এই টাকাটা আমাদের সাশ্রয় হচ্ছে, তাহলে কিস্তি আরও কমে আসতেছে, ব্যয়টাও কমে আসতেছে। বাদ দিলাম আমরা, বাদ দিলে নেট ক্যাশ ফ্লো হচ্ছে 53,067, 53,067 টাকা। 53,067 টাকা এটা প্রথম বছরের। আর এই টাকার বর্তমান মূল্য নিয়ে আসতে হবে। এখন 8 নম্বর কলাম, 8 নম্বর কলাম হচ্ছে পিভি ফ্যাক্টর ব্যবহার করতে হবে। পিভি ফ্যাক্টর 9% আমরা বের করেছিলাম। ডিসকাউন্ট ফ্যাক্টর, ডিসকাউন্ট রেট, এটাই ডিসকাউন্ট ফ্যাক্টর বা পিভি ফ্যাক্টর। ডিএফ লিখলেও হয়, পিভি ফ্যাক্টর লিখলেও হয়। 9%, 0.917 প্রথম বছরে পিভি ফ্যাক্টর। তো পিভি ফ্যাক্টর বের করার সূত্রটা আরেকবার লিখে দিই। 1/1 + i টু দি পাওয়ার হচ্ছে n। এই আয়ের মানটাই হচ্ছে এই 9%। এখানে 9 লিখে এই সূত্র ব্যবহার করব যে 1/1, এটা প্রথম বছর, n এর মান এখানে 1 দিব। প্রথম বছর হলে এইটুকু যা আছে 1/1 যোগ 9%, 9%-এর এখানে পার্সেন্টের ভাঙলে হচ্ছে 0.09, এটা আসে। এই আয়ের এখানে আমরা এটা বসাবো, বসে পাওয়ার দিব 1 দিলে প্রথম বছর আসবে 917। দ্বিতীয় বছর পাওয়ার দিব 2, দ্বিতীয় বছরে আসবে হচ্ছে 842, 0.842 তৃতীয় বছর পিভি ফ্যাক্টর আসবে। তৃতীয় বছরের জন্য এখানে আমরা পাওয়ার দিব 3, যখন ক্যালকুলেশন করব ক্যালকুলেটরে দিব। তৃতীয় বছরে 0.772, 0.772। তারপর এখানে আমরা দিব ক্যালকুলেটরে চতুর্থ বছরে যখন বের করব 4 দিব, তখন আসবে 708, 0.708। পঞ্চম বছরের জন্য 5 দিব। পিভি ফ্যাক্টর মানে ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করে। 9 নম্বর কলাম, পিভি ফ্যাক্টরের সাথে এটা গুণ 7 গুণন হচ্ছে 8। এই টাকা আমাদের কিস্তি তো এটা সবটুকু কিস্তির ভেতরে কিছু ব্যয় বা কিস্তির কিছু টাকা ট্যাক্স সেভিংয়ের মাধ্যমে বা ট্যাক্স কমিয়ে সরকার আমাদের ব্যয়টা কমিয়ে দিয়েছে। এই ব্যয়গুলো কমিয়ে দেওয়ার পরে
46,928 টাকা ব্যয় কমিয়ে দেওয়ার পরে কিস্তির টাকা আমরা প্রকৃতভাবে খরচ করতেছি হচ্ছে 53,067 টাকা। এর বর্তমান মূল্য পি ফ্যাক্টর দিয়ে গুণ করলেই বর্তমান মূল্য বের হবে। বর্তমান মূল্য হচ্ছে 48,662, 48,662 টাকা। 48,662। সেমভাবে এটা ট্যাক্সটাও বের করব। ট্যাক্স একবারে সবগুলো এখন বের করি। প্রথম লাইনটা বুঝতে পারলে সবগুলো এইভাবেই করা হবে। 1,09,863 এর 40% ট্যাক্স বের হয় হচ্ছে 43,945, 43,945, 43,945, তারপর 1,01,247 এর 40% হচ্ছে 40,515, 40,515 টাকা ট্যাক্স আসে। তারপরেরটা ট্যাক্স আছে 36,570, 36,570। তারপর 32,032 টাকা এটুকু ট্যাক্স। এই ট্যাক্সটা আসতো, এটা আমাদের দিতে হতো, এখন দিতে হচ্ছে না। সরকার মওকুফ করার কারণে এখন আমাদের কিস্তির টাকা থেকে ট্যাক্সটা বাদ দিলাম। এই ব্যয়গুলো বাদ দেওয়ার পরে থাকে হচ্ছে দ্বিতীয় বছর 56,050, 56,050, 59,480, 59,480, 59,480, তারপরে 63,425। সেমভাবে আপনারা ক্যালকুলেশন করবেন। 63,425, তারপরে 67,963, 67,963। এখন এই টাকার পি ফ্যাক্টর দিয়ে প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য, এগুলো ভবিষ্যতে আমরা কিস্তি দিতে হচ্ছে, প্রকৃত কিস্তি এটা। দ্বিতীয় বছর হচ্ছে 47,194, 47,194। তৃতীয় বছর হচ্ছে 45,919, 45,919, 45,919। চতুর্থ বছরে 44,905, 44,905। পঞ্চম বছরে 44,176, 44,176। 5 বছরে এইভাবে দেয়া হলো, মানে বর্তমান মূল্য 5 বছরের। সর্বমোট বর্তমান মূল্য আসে 2,30,856 টিপিভি, টোটাল প্রেজেন্ট ভ্যালু। সবগুলো যোগ করলে এক একটা বছরের প্রেজেন্ট ভ্যালু বের হয়েছে 2,30,856, 856। কিস্তি নিলে আমাদের যে টাকা কিস্তি নিচ্ছি সেটার বর্তমান মূল্য 2,30,856। আর লিজ নিলে যে টাকা দিতে হচ্ছে 1,20,000 করে 5 বছর, এটার বর্তমান মূল্য 2,80,058। তো লিজের ক্ষেত্রে বেশি লাগতেছে, যে কারণে আমরা লোন নিয়ে এই ইকুইপমেন্টটা কিনবো, তাহলে আমাদের জন্য সবচেয়ে লাভজনক হবে। এই অঙ্কের মাধ্যমে এতটুকুই আমরা শিখলাম। এখন অনেক সময় এটাতে কমেন্ট করতে বলে, বা আমরা কমেন্ট করব কি? কমেন্ট দ্য company should be accept the company should be accepted borrowing and buying option, বা বাইং অর ব্রোয়িং অপশন আগে লিখছি, বাইংটা যেভাবে ইচ্ছা লিখলেই হয়। বাইং অর ব্রোয়িং অপশন,
comment the company should be accepted buying or borrowing option because কোম্পানির শুড বি অ্যাকসেপ্টেড গ্রহণ করা উচিত বাইং অর ব্রোয়িং অপশন মানে ঋণ করে এই যন্ত্রটা কেনা উচিত কিসের জন্য কেনা উচিত বিকজ ইটস টিপিভি টোটাল প্রেজেন্ট ভ্যালু ইজ এর টোটাল প্রেজেন্ট ভ্যালু এর প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কম total present value is lower than lease option এতটুকুই